যমুনা রেফ্রিজারেটর নিবেদিত। What's up music lovers, this is me Salman and me Jennifer and আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ শো ওল্ড স্কুল বিটস এ proudly sponsored by যমুনা রেফ্রিজারেটর। এক্স্যাক্টলি। আচ্ছা বাই দ্য ওয়ে জেনিফার, তোমার তো মনে হয় গান বাজনা শোনা হয় কারণ তুমি নিজেও গান বাজনার সাথে জড়িত। হ্যাঁ, প্রচুর গান। আর পুরোনো দিনের গান কি শোনা হয় তোমার? খুবই শোনা হয় এবং খুব ভাল লাগে বেসিক্যালি। পুরোনো দিনের গানগুলোর মধ্যে শুনলে মনে হয় যে সবকিছু ওখানে আছে। গানগুলোর মধ্যে সব ধরনের ফিল সবকিছু খুঁজে পাওয়া যায় আসলে। এখন যখন আমরা সেই গানগুলো শুনি এখন আমাদের কাছে সেগুলো ভেসে ওঠে স্মৃতিগুলো, আমরা তখনকার মিউজিক সিনগুলো ধরতে পারি। এবং তোমাকে আমি জানিয়ে রাখি যে আজকে আমাদের যে ব্যান্ডটি এসেছে, আমাদের গেস্ট ব্যান্ড, যে স্পেশাল ব্যান্ড, লেজেন্ডারি ব্যান্ডসদের মধ্যে একজন। সো আমি চাই তুমি দর্শকদের সাথে সেই ব্যান্ডটি পরিচয় করে দেওয়ার, কারণ এখন দর্শকরা জানে না যে কোন ব্যান্ডটি আজকে আমাদের স্টুডিওতে এসেছে এবং আমাদের সাথে আজকে কথা বলবে। ভিউয়ার্স, আমাদের সাথে আজকে আছে বাংলাদেশের অন্যতম লেজেন্ডারি ব্যান্ড নান আদার দ্যান ডিফারেন্ট টাচ। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আচ্ছা ভাই, আপনাদের সাথে আসলে পরিচয় করার কিছু নেই, সবাই আপনাদেরকে চেনে এবং আপনারা সবাই খুবই পরিচিত মুখ। তারপর আমি রিকোয়েস্ট করব আমাদের নতুন দর্শকদের জন্য যদি একটু সবাই নতুন করে পরিচয় হয়ে নিতেন। মেজবা রহমান, আমি ভয়েস, আর পিয়াল আছে, ও এখন বেস গিটার এবং ভয়েস, আর এরা দুজন আমার নিউলি জয়েন করেছে আর কি। আচ্ছা আচ্ছা। ইনফ্যাক্ট আমাদের যে ব্যান্ডটা, এটা 90s এর শুরুতে আমাদের এটা ফর্ম করেছিলাম। মানে ব্যান্ডটা ফর্ম করি রেকর্ডিংয়ে চলে যায় আর কি। তখন সত্যি কথা বলতে কি ব্যান্ডের নামটাও আমরা রেডি করে ফেলিনি, এমন একটা অবস্থা ছিল আর কি। নাম শুরু করার আগে হচ্ছে ব্যান্ডের কাজ শুরু হয়ে গিয়েছিল। ব্যান্ডের কাজ শুরু হয়েছে, এক্স্যাক্টলি। তো ব্যান্ড করার চিন্তাটা আপনাদের মাথায় আসলে কিভাবে, অর্থাৎ ব্যান্ডটা শুরু করলেন কিভাবে আপনারা? আমি এই ব্যান্ড করার আগে আরেকটি ব্যান্ডের সাথে ছিলাম আর কি। আচ্ছা। পিয়ালো ছিল এটার সাথে, রিপল ট্র্যাক ছিল এই ব্যান্ডের নাম। তো ওখান থেকে কোনো একটা কারণে আমি বেরিয়ে যাই। আচ্ছা। বেরিয়ে গিয়ে এই ডিফারেন্ট টাচের শুরুটা, এবং তখন এই ব্যান্ডে ছিল রিপল ট্র্যাকের কয়েকজনই ছিল। তার মধ্যে মিলান ছিল বেস গিটারিস্ট, আর পান্না ভাই, আচ্ছা, উনি লিডে আছেন। আর এখন যারা অনেকেই এখন নেই আর কি। আর একজন আছে মিলন, সে দেশের বাইরে আছে। আর এই ছিল আমাদের মোট 5 জন মিলে যে ব্যান্ডটা ছিল আর কি। এক্স্যাক্টলি। সো পান্না ভাইকে ডেডিকেট করে যদি কোনো গান শোনাতে চান, আপনারা আমাদেরকে কোন গানটা শোনাবেন? হ্যাঁ, সব গানগুলোর সাথে ওনার একটা ছিল, যে রিলেশনটা ছিল, যেগুলোই গাবো না কেন পান্না ভাই এটার সাথে ছিল আর কি। তো প্রথম যেটা আমরা, হ্যাঁ, ভালোবাসা তানপুরা, এই গানটা পান্না ভাই লিড বাজিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা সেই গানটি এখন শুনি তাহলে। নিশ্চয়ই। আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না, আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না। আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না, আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না। আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না। হায় কেমনে ভুলিব সেদিন বলো, যেদিন তুমি পাশে ছিলে। ভুলিব কেমনে
শুধুই অন্ধকার ভালোবাসার তান পুরাতে সুর যে বাজে না হায় কেমনে বোঝাবো নিজেকে বলো তুমি এখন নও আমার নিভে গেছে আশার প্রদীপ নেই তো আলো ভালোবাসা আমি ভালো বেশে যে সব হারালাম নেই তো কিছুই হারাবার ভালোবাসার তান পুরাতে সুর যে বাজে না আমার ভালোবাসার তান পুরাতে সুর যে বাজে না আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না আমার ভালোবাসার তান পুরাতে সুর যে বাজে না আমার ভালোবাসার তান পুরাতে সুর যে বাজে না অসাধারণ একটি গান ছিল। থ্যাংক ইউ সো মাচ গানটি আমাদের সাথে এরকম এখানে শেয়ার করার জন্য। একটু জানতে চাবো যে গানের পিছনের স্টোরিটা কি, সুর করা কার বা গানের কনসেপ্টটা কোত্থেকে আসে? হ্যাঁ, এই গানটা লেখা এবং সুর ছিল পিয়ালের আর কি। এবার এই গানটা যখন আমরা এখানে এই ব্যান্ডে যখন আমরা এটা করলাম, মানে আমরা ওয়ার্কশপে আমরা যখন একটু ওয়ার্ম আপ করলাম, তখন অনেকেই বলেছিল যে এই গানটা কি ব্যান্ডের সাথে যায় কিনা, কারণ এই ব্যান্ডটা মানে এই গানটা একটু সেমি ক্লাসিক টাইপের গান আর কি। কিন্তু আমরা এটা একটা সুন্দর একটা গান হিসেবে আমরা এটা করেছিলাম এবং এটার যথেষ্ট ফিডব্যাক আমরা পেয়েছি যখন আমাদের অ্যালবামটি যখন বের হয়, তখন সবাই বলে গানটা সবাই খুব করেছিল, অ্যাপ্রিশিয়েট করেছিল আর কি। আরেকটা মজার কাহিনী আছে এটার যেদিন গানটা মানে টিউন করি আর কি। মজার কাহিনী হচ্ছে যে ওই দিন আমার কাছে মানে যেখানে আমি ছিলাম, আমার নিজের বাসায় ছিলাম না, বড়পুর বাসায়, কাগজ কলম কিছু নাই। তো হঠাৎ রাতে তো একা একা ঘুমাচ্ছি, হঠাৎ ওই সময় আমি গানটা নিয়ে বসছি। এমন অবস্থা যে আমি লিখে রাখবো কোনো উপায় নেই, আমি সারা রাত ভোর একদম ফজরের আজান শুনে ঘুমিয়েছি, মানে নিজের লেখা সুর নিজে মুখস্থ করে তারপরে ঘুমিয়েছি, এর পরের দিন ভুলে না যায়। ওয়াও। দেন আমরা যখন আমরা আমাদের মতো করি, কম্পোজিশনগুলো করি, কারণ আমরা তো মেলোডি নির্ভর ছিলাম। আচ্ছা, ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এখন আমাদের টেকনোলজি অনেক ফাস্ট, আমরা যে কোনো কিছু চাইলেই খুব ইজিলি করতে পারছি, বাট তখন আপনাদের সময়ে গান রেকর্ড করা থেকে সবকিছুই মনে হয় একটু টাফ ছিল। সো গান রেকর্ডিং এর ব্যাপারটা কিভাবে করতেন? অতটা ছিল না, কারণ তার আগের জেনারেশন যারা ছিলেন তাদেরটা একটু বোধহয় বেশি টাফ ছিল। আমরা যখন রেকর্ডিং এ এসেছি তখনও 24 চ্যানেল বা 16 চ্যানেল এগুলো, এর আগে অনেক কম, হয়তো সবাই একসাথে বসে সবাই একসাথে একটা মানে ওয়ে বা ট্র্যাকে আর কি কাজ করতো। আমরা ওই সময়টা অনেক সহজ হয়ে আসছে, আমরা ওই সময়টা আমরা মোটামুটি পেয়েছি। আর এখন আরো সহজ, এখন তো সফটওয়্যারে চলে আসছে একসাথে সবাই। আর মেইনলি আমরা ব্যান্ড, তো ব্যান্ডের যেটা হয় যে বেসিক্যালি প্র্যাকটিসটা বেশি হয়, সো আমাদের কিন্তু ওরকম কোনো বেগ আমরা পাইনি। ট্র্যাকিং এর সুবিধাটা পেয়েছি, অনেকগুলো ট্র্যাক ছিল, আমরা যখন শুরু করেছি শেষ পর্যন্ত বাজিয়েছি। এখন যেমন
আমি তো রেকর্ডিং সাথে জড়িত, দেখি যে অর্ধেক করে এটা কপি করা যায়, পেস্ট করা যায়, এইগুলো আমাদের ছিল না। ওকে গান পুরোটাই গাইতে, এক্স্যাক্টলি হ্যাঁ আমাকে পুরোটাই পুরোটাই নির্ভর করতো রেকর্ড রিহার্সালের উপর। আর আমাদের আগে যারা করতো তাদের তো আরো, তারা তো একসাথে সব মনো রেকর্ডিং হতো আর কি। আচ্ছা আচ্ছা, মানে এখন ট্র্যাকিং সুবিধা ছিল, মানে সিনক্রোনাইজ করছে। আর সেই সময় একসাথে এটার মধ্যে আমার মনে হয় এটা বেশি ছিল, মানে সবার মানে কাজের প্রতি ভালোবাসাটা অনেক বেশি ছিল, আর থাকতেই হতো, কারণ আমরা ভুল করতে পারতাম না, কনসেন্ট্রেশনটা অনেক বেশি ছিল। আর জ্যামিং এর ক্ষেত্রে ব্যাপারটা কি রকম ছিল তখন? প্র্যাকটিস প্যাড কি আপনাদের সময় अवेलेबल ছিল? আমাদের at least অ্যাভেলেবল ছিল, আমাদের নিজস্ব একটা প্র্যাকটিস প্যাড ছিল। সেই ব্যাপারে একটু কিছু যদি বলেন। ইনস্ট্রুমেন্ট বা যেগুলো মানে আনুষঙ্গিক যে বিষয়গুলো, এগুলো আমাদের একটু কম অপ্রতুল্য ছিল নিশ্চয়ই। তো সেগুলো আমরা নিজেদের মতো করে কিছু কিছু আমরা এই সাউন্ড সিস্টেমটাকে করেছিলাম, এই ইয়ে বক্স, তারপরে অ্যাম্পলিফায়ার, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমরা একটা সাউন্ড সিস্টেম আর কি আমরা, এবং সেটা মানে ইটস ভেরি পুয়ার, মানে কম্পারেটিভলি মানে এখনকার তো আশেপাশ থেকে কমপ্লেইন বা কিন্তু আমাদের প্র্যাকটিসটা হতো প্রতিদিনই, কারণ আমাদের নিজেদের জায়গা ছিল প্র্যাকটিস করার। আচ্ছা আচ্ছা, না কমপ্লেইনটা ওই জন্য আসলে নিজেদের জায়গাটা। আর আরেকটা বিষয় হলো একটু কমার্শিয়াল প্লেস আর কি, ওখানে সবসময় একটু শব্দ বা নয়েজ এটা ছিল, তাই এই জন্য একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করতে, তাহলে অ্যাডভান্টেজ ছিল। যাক, খুবই ভালো। তাহলে ভাই আমরা তাহলে যদি কিছু মনে করেন আরেকটা সেকেন্ড গানে তাহলে আমরা চলে যাই আজকে। নিশ্চয়ই নিশ্চয়ই। কোন গানটি শোনাবেন আমাদেরকে? এখন আমরা করব মন কি যে চায়। মন কি যে চায়, বলুন। অনেক সুন্দর একটা গান, চলুন ভাই গানটা আমরা একটু শুনে আসি। চলো। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এমন বলে সে আমার ভালোবেসেছে, চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি, কি করে যায় সে বলা আমি আজও শিখিনি। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। প্রেম ভরা মন নিয়ে চলেছি একা, ভাবি শুধু কবে পাবো তারই দেখা, কথায় আছে জীবনে প্রেম আসে একবার, আমার জীবনে সে আসবে কবে আর, জীবনে প্রেম হবে কিনা আমি তাও জানি না। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। খুব সুন্দর একটা গান ছিল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হয়তো গানটার পাশাপাশি সুন্দর কিছু স্মৃতিও আছে এই গানটা নিয়ে, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। এটা একটু মিশ্র আমাদের এই স্মৃতি, যেটা আর কি মানে একটু যেটাকে বলে সুন্দর, যেটা বললেন সুন্দরের পাশাপাশি অসুন্দর একটা বিষয় ছিল। আচ্ছা, তো এই গানটা যখন আমরা করি ফার্স্ট, আমাদেরকে আমাদের এই অ্যালবামে কিন্তু একটা ব্যান্ড আমাদেরকে ভীষণভাবে আমাদেরকে সাপোর্ট করেছিল আর কি। সেই ব্যান্ডটা হলো উইনিং। ওদের সাথে আমাদের মানে দে আর ভেরি ক্লোজ টু মি,
এবং ওরা আমাদেরকে সাপোর্ট না করলে ওই সময় তো আমাদের এই অ্যালবামটা বের হতো না আর কি। তো ওরা তখন ওদের কাজ তখন শুরু হয়নি। ওরা তখন আমাদেরকে বললো যে একটা গান আছে ভালো, এই গানটা যদি মানে পছন্দ করো এটা নিতে পারো, মানে এই গানটা তোমরা করতে পারো। তখন আমরা গানটা তো আমাদের ভীষণ পছন্দ হলো আর গানটা শোনার পরে। তো এই গানটা যখন আমরা ফার্স্ট করি এবং অ্যালবামে দিয়ে যখন রিলিজ হবে, রিলিজের আগেই হঠাৎ করে শুনলাম যে ওই কোম্পানি থেকে ফোন করলো যে আপনাদের অ্যালবাম রিলিজ হচ্ছে না। কেন? বিশাল কিছু মানে লোকজন এসে এখানে আমাদেরকে ভীষণভাবে মানে শাসিয়েছে যে এই করলে তোমাদের কিন্তু এই থাকবে না, কোম্পানি উঠে যাবে আর কি। কারা করেছে এটা? পরে চাইম একটা ব্যান্ড ছিল আর কি, তারা নাকি এটা এই গানটা তারা নাকি ওন করে এই গানটা আর কি। ফাইনালি আমাদেরকে ওই উইনিং যখন বললাম কি ভাই আমাদের এখন এই শেষ সময় এই অবস্থা, আপনাদের এই একটা গান আমাদের নিতে যাই, ঝামেলায় পড়ে গেলাম। তখন ওরা বললো যে এই গানটার অরিজিন মানে যে আর কি ওনার আর কি, ওনারই বলা যায়, লিরিক এবং টিউন যে করেছে হায়দার হোসেন, উনি আমাদেরকে পরে গানটা লিখে দিলেন আর কি। লিখে দেওয়ার পরে তখন ওদের সাথে আমরা তখন এটা দিলাম ওদেরকে, তখন ওরাও আমাদের সাথে একটু করেছে এর ভিতরে, আমাদের সাথে একটা আমরা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে ওইটা নিয়ে অনেক বসাবসি হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। ফাইনালি আমরা সবকিছু ছাপিয়ে অবশ্যই সেই গানটা রিলিজ হলো এবং অনেক সাড়াও পেল। এখনো সবাই অনেক পছন্দ করে গানটা, স্পেশালি আমারও খুব পছন্দের একটা গান। ইটস আওয়ার প্লেজার। একটা জলজান্ত প্রমাণ যে কোনো সাকসেসফুল কোনো কিছুর পিছনে আসলে অনেক কমপ্লিকেশনস রয়েছে, সেটা একটা এক্সাম্পল হচ্ছে এটা। মিলন ভাইকে নিয়ে যদি কোনো স্মৃতি থাকে আপনারা যদি শেয়ার করতে চান। মিলন ভাই উনি সিনিয়র মোস্ট পারসন আর কি, এবং আমাদের শুরুটা কিন্তু ওনার বাসায় আর কি, ওনার ছাদে আমাদের অনেক স্মৃতি, এবং উনি লাইক গার্জিয়ান আমাদের, সবসময় কোনো একটা বিষয়ে করা, আমাদেরকে গাইড করা, গাইডেন্সটা ছিল ওনার, এই মিলন ভাই আর কি। তো উনি আমাদের সোজা কথা আমাদের টোটাল ম্যানেজমেন্টটা ছিল ওনার হাতে আর কি। আরেকজন ছিলেন আমাদের পেছনে, আরেকজন ছিলেন, উনি এখন প্রয়াত হয়েছেন, ওনার নামটা এই সুযোগে একটু বলে ফেলা ভালো, কারণ উনি ছাড়া আমাদের এইটা আসলেই ইয়ে ছিল আর কি, অপূর্ণ থেকে যাবে আর কি। উনি হলো বাচ্চু মল্লিক আমাদের, উনি কয়েক বছর আগে উনি প্রয়াত হয়েছেন আর কি। উনি আমাদের টোটাল ম্যানেজমেন্ট ওনার হাতে ছিল আর কি। ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, আপনার কাছ থেকে শুরু করছি ভাইয়া, যে ফার্স্ট ইনস্ট্রুমেন্ট কিভাবে কেনা হয় সেই গল্পটা যদি আমাদেরকে বলতেন। ফাইন, এটা অবশ্য বেশ কঠিন ছিল বিষয়টা তখন, কারণ ইনস্ট্রুমেন্ট কিনবো বাসা থেকে আমি গান বাজনা করার জন্য সহযোগিতা যেমন পেয়েছি, তারপরে পড়াশোনার একটা চাপ তো ছিলই। তো সেই সময় বাসায় বলতে সাহস পাই না। তো আমি এই টিফিনের টাকা এটা ওটা জমিয়ে প্রথম একটা হারমোনিয়াম কিনি 350 টাকা দিয়ে, মানে আমার এক ফ্রেন্ড ও বিক্রি করে দিবে, আমাকে দিই, ওটা কিনি। তারপরে যখন হারমোনিয়াম তো আসলে আমি খুব একটা ইন্টারেস্ট ফিল করিনি বাজানো, তো কিনেছি। পরে যখন আমি একটা গিটার কিনলাম 400 টাকা দাম ছিল এটার, ওটা আমাদের খুলনাতেই তৈরি করা, ওই গিটারটা নিয়ে আমি আমার বাজানোটা শুরু করি। এবং আমাদের গুরু আমাদের সাথে ছিল যে পান্না ভাই আমাকে অনেক হেল্প করেছে। তো এই আমার যাত্রা শুরু আর কি, ইনস্ট্রুমেন্ট কেনা এবং শেখার। সেই 400 টাকার গিটার এবং আমরা যে ড্রামসটা দিয়ে প্র্যাকটিস করতাম, এটারও অনেক কাহিনী আছে। তখন আসলে প্রোগ্রাম করলে তো খুব বেশি টাকা পাওয়া যেত না। 1000 টাকা যেদিন আমরা প্রথম প্রোগ্রামে পাই, আমরা ভীষণ খুশি যে 1000 টাকা পেয়েছি। এইভাবে টাকা জমে তখন ইন্ডিয়ার একটা বাপ পিস ড্রাম একটা ছিল, 9000 টাকা দিয়ে কিনেছিলাম। ওটা দিয়ে 9000 টাকা অনেক। ওইটা কিনতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, এবং আমরা ঢাকায় এসে ড্রামসটা নিয়ে ওই যে আমাদের প্র্যাকটিস প্যাড ওখানে। এবং মিলন ভাইকে এই সুযোগে বলি, মিলন ভাইকে ওনাদের ছাদে তো আমরা প্র্যাকটিস করতাম, এত রোদ, তখন আমি ড্রামস প্লে করতাম, ওই রোদের মধ্যে আমাকে 2 ঘন্টা আগে যেতে হতো। ওই ড্রামসটা আমাকে 2 ঘন্টা বাজাতে হতো, পরে ওরা সবাই আসলে, সব মিউজিশিয়ান আসলে পরে আমরা আবার প্র্যাকটিস করতাম। তো এইভাবে আর কি ইনস্ট্রুমেন্টগুলো জড়ো করে আমরা আস্তে আস্তে এই পর্যন্ত আসছি আর কি। আচ্ছা, আমিন ভাইয়ের কাছ থেকে শুনবো ফার্স্ট ইনস্ট্রুমেন্ট কেনার গল্প। ফার্স্ট ইনস্ট্রুমেন্ট কেনার গল্প আমার আসলে অনেক করুন, কারণ হলো যে আমার বাসাতে কোনো সাপোর্ট ছিল না আমার মিউজিকের ব্যাপারে, কারণ আমার আব্বা হাজি। আমি গিটার, আমার একটা ছকের ফোন ছিল 2009-এর, তো ওই ফোনটা সেল করে বাসা থেকে না জানি লুকিয়ে আমি একটা ফার্স্ট অ্যাকোস্টিক গিটার কিনি। ওটা আমার ফ্রেন্ডের বাসায় রেখে কিছুদিন শেখা হয়েছিল।
তো অনেক গল্প, এত কিছু আমি বলতে গেলে অনেক সময় লাগবে। একটু জানলাম আমার মানে একই অবস্থা আর কি, এটা অবশ্য ওরা জানে সবাই আর কি। ভাই আপনারটা শুনবো এবার। আমার বিষয়টা ওই একই রকম ওর মতো, আমি তো এই প্রথম জানলাম যে ওর এই অবস্থা, কখনো আমাদের সাথে এই বিষয়টা শেয়ার করেনি। আচ্ছা এখনো ওই সমস্যা এখনো আছে। আমার বাবা ভীষণ মানে কনজারভেটিভ আর কি, উনি আমার খেলাধুলা করতাম প্রথমে, ভালোই খেলতাম, সবাই খুব ই করতো আর কি, মানে অ্যাপ্রিসিয়েট করতো আর কি। তা বাবা এটা পছন্দ করতো না। পরে হঠাৎ করে একটা গিটার কিনলাম, মানে কিভাবে কিনলাম, আমার একটা ফ্রেন্ড ও গিটার শিখতে যায় আর কি, এই পান্না ভাইয়ের কাছে আর কি। আচ্ছা পান্না ভাই মানে ইজ ভেরি নাইস পারসন, এবং ওনার প্লেয়িং এত সুন্দর, এবং সবাই উনি কিন্তু সবাইকে খুলনাতে যত কিছু হয়েছে মানে গিটারে ওনার হাত ধরি, সবার ওনার হাত ধরি আর কি। উনি কেন যে হঠাৎ করে উনি অন্যদিকে চলে গেছেন আর কি, ওনার নিজের প্রফেশনে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন, নালে ওনার স্থানটা আমাদের মনে হয় যে ওনার স্থানটা বাংলাদেশে একটা গিটারের জগতে ওনার স্থানটা থাকতো আর কি। এটা এই জন্য আমরা মাঝে মধ্যে একটু হয়তো হতাশ হই। আর যে বিষয়টা সেটা হলো যে ওই আমার এক বন্ধু বললো যে আমি একটু গিটার শিখতে যাই, ওর বাইসাইকেল ছিল আর কি, কারণ গিটার তো একজনকে ধরতে হয়, নাহলে তো বাইসাইকেল কীভাবে চালাবে আর কি। তা বলছে তুমি যাবো আমার সাথে, আমাকে বলে না যে গিটারটা ধরতে হবে, আমি চলো যাই একটু দেখে আসি কী অবস্থা। কাজল আমার ফ্রেন্ডের নাম আর কি, তো ওর পেছনে ও বলে তুমি একটু গিটারটা ধরো। আমি তো বুঝতে পারছি ওকে লাইক ক্যারিয়ার, মানে আমাকে সে ক্যারিয়ার হিসাবে আর কি ক্যারি করার জন্য আমাকে নিচ্ছে আর কি। তা গেলাম আর কি, একটু প্রথমে একটু ইগোতে মানে ইগো ক্লাস করলো যে তুমি আমাদের ক্যারিয়ার বানাইলে তুমি আমাকে, কিন্তু ওইখানে যাওয়ার পর আমি কিন্তু সব কিছু ভুলে গেছি আর কি। মানে ওখানে পান্না ভাইয়ের যে গিটার প্লেয়িং যে স্টাইলটা, তার যে বাজানোর যে এত সুন্দর যে একটা সুদিং সাউন্ড, এইটা আমাকে অভিভূত করলো। তারপরে আমি বাসায় এসে আমার বাবা তো মোটেই এটা পছন্দ করেন না, আমি বড় বোন আমার দুলা ভাই, উনি আমাকে একটা গিটার কিনে দিয়েছিলেন এই এলিফ্যান্ট রোড থেকে আর কি, একটা গিটার কিনে দিয়েছিলেন। কিন্তু একটা সমস্যা যেটা হয়েছে, আমার বাবা বললাম আগেই বলেছি যে কনজারভেটিভ, উনি খেলাধুলাও মানে পারলে শুধু পড়াশোনা নিয়ে থাকবা, খেলাধুলা এইসব খুব পছন্দ করতে না। একদিন আমি গিটার নিয়ে ওই ছাদের উপর গিটারটা রেখে, মানে আব্বা কোন সময় আসবে এটা তো বুঝতাম যে এই সময়টা আব্বা আসবে, তো ওই সময়টা আবার রেখে দিতাম ছাদে, মানে ছাদের উপরে। একদিন হঠাৎ মুখোমুখি পড়ে গেছে, উনিও এসে আমিও মানে যাচ্ছি আর কি, তখন বলে এটা কি, আমি বললাম এটা তো গিটার, এটা কোথায় পাইছো, আমি আমার একটা ফ্রেন্ডের, ও আর কি রেখে গেছে, বলে এটা যেন এই প্রথম এবং এই শেষই দেখি, যেন এটা যেন যার ফ্রেন্ড তাকে দিয়েছো আর কি। তো ওইটা কোনো রকম বলে টলে এটা কোনো রকম করলাম আর কি, মানে সেটাই আর কি চিন্তা করছি, ওর সাথে অনেকটা মিলে গেছে আমার বিষয়টা আর কি। আচ্ছা তানভীর ভাই আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা আমার এক্সপেরিয়েন্স একটু অন্যরকম ছিল, ভাইয়াদের মতন না। সো আমি ফার্স্ট আমার ইনস্ট্রুমেন্ট ড্রামস প্লে করি। সো আমার ফার্স্ট ইনস্ট্রুমেন্টটা কিনা ছিল, আমার ফ্যামিলি সাপোর্ট ছিল অলওয়েজ, হ্যাঁ আমার আব্বা আমার সাপোর্ট ছিল। সো আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি টু বাই আ ড্রাম। সো আমি আমার আব্বার ক্রেডিট কার্ড চুরি করে সেই টাকা দিয়ে আমি ড্রামস কিনেছি, আমার ফার্স্ট লাইফে ড্রামস কিনে ওই টাকা দিয়ে আর খুব একটা বেগ হয়নি, এভাবে স্টার্টিং আর কি আমার। এটা কিন্তু মানে সো এক্সপেন্সিভ, মানে কম্পারেটিভলি অন্য যে হ্যাঁ ড্রামস আ বিট এক্সপেন্সিভ শুনে যা বুঝলাম। কনভিনিয়েন্ট না খুব একটা, কারণ এত বড় একটা ইনস্ট্রুমেন্ট সেটআপ করা থেকে শুরু করে স্পেসেরও কিছু ব্যাপার স্যাপার আছে, এর অনেক কিছু শুনি ইনস্ট্রুমেন্টের ব্যাপার। সো ইনস্ট্রুমেন্ট যখন এখন আমাদের কাছে আপনাদের কাছে রয়ে গিয়েছে, সো আমরা আরেকটা গান শুনবো আপনাদের কাছে। কোন গানটা শোনাবেন আমাদেরকে? এখন করবো এটা হলো বাবা, একটা গান আছে বাবা। বাবা বাবা বলতো বড় হয়ে নে খোকা, তোকে নিয়ে যাব একদিন ওই পাহাড়ের চূড়া। বাবা বলতো বড় হয়ে নে খোকা, তোকে নিয়ে যাব একদিন ওই পাহাড়ের চূড়া। দুজনে মিলে বনমরবের চড়ুই ভাতি, রাত্রি হলে আমরা দুজন ওই তারাদের সাথী। বাবা বলতো
দেখা অনুভূতিহীন জীবন বয়ে তাই চলেছি একা মেনে নিয়েছি এই জীবনের মেকি ধাসটা মেনে নিয়েছি সকাল হলে 10টা 5টা মেনে নিয়েছি মিস হয়ে গেলে ভোরের বাসটা মেনে নিয়েছি লুট হয়ে গেলে মুখের গ্রাসটা মেনে নিয়েছি আমি যত কান্না মেনেছি যত আশা ঝড় বন্যা এখন বাবা তুমি যে কোথায় নীল আকাশের ওই সীমায় পাখি ডাকা ঘুম ভাঙা ভোরেরই হাওয়ায় বাবা তুমি যে কোথায় দূর আকাশের ওই তারায় হয়তো আছো ফিরে যাওয়া পাখির ডানায় আকাশ জুড়ে আজ কি অনেক তারার মেলা আমার জন্যে অন্য হাওয়া ভোরের বেলা পাহাড়ের চূড়া বন মরগার চড়ই ভাতি আমার জন্যে উচ্ছন্নের অন্ধরাতি রাতের আধার বিবর্ণ ক্ষণার সেই তুমি ভিজে আছো তো অনেক চলে ভিজে যাই আমি বাবা তুমি যে কোথায় নীল আকাশের ওই সীমায় পাখি ডাকা ঘুম ভাঙা ভোরেরই হাওয়ায় বাবা তুমি যে কোথায় দূর আকাশের ওই তারায় হয়তো আছো ফিরে যাওয়া পাখির ডানায় খুব অসাধারণ একটি গান অনেক ইমোশনাল একটা গান একটু এই গানের পিছনের স্টোরিটা যদি আমাদেরকে অল্প করে বলতেন হ্যাঁ গানটা ছিল মূলত মানে এটার থিমটা ছিল হলো লিখন আমার এক সিনিয়র ফ্রেন্ড আর কি এবং উনি সুরও ছিল ওনার কিন্তু পরে এটাকে একটু অন্যভাবে ইম্প্রোভাইজ করা হয়েছে আর কি সেটা করেছি আমি কিছু লেখা এবং সুরও আমার এর ভিতরে আছে এই আর কি এবং গানটা যখন আমরা ফার্স্ট করি তখন থেকেই গানটা কিন্তু আমরা এইটা কিন্তু আমাদের এখনও মানে আনরিলিজ ট্র্যাক এই গানটা যখন আমরা মাঝে মধ্যে বিভিন্ন চ্যানেলে শো করি তখন কিন্তু এটার একটা রিকোয়েস্ট সবসময় আমরা পাই আচ্ছা এবং সবার প্রথমেই গানটা মানে সবাই যেটা নিয়েছে আর কি মোটামুটি এটাই আর কি একটা লার্জ নাম্বার অফ অডিয়েন্স এই গানটার সাথে অ্যাকচুয়ালি রিলেট করতে পারে হয়তো এবং এর জন্য এই গানে এত জনপ্রিয়তা আরটি জানতে চাই আপনাদের একজন ফর্মার মেম্বার ছিল নাইম ভাইয়া উনাকে নিয়ে যদি কিছু বলতেন হ্যাঁ নাইম ছিল আমাদের একটু কম্পারেটিভ মানে ইয়াং আর কি ইয়াঙ্গার সে খুব মজার মানুষ ছিল খুব খুব হাসি খুশি এবং সবসময় মুখে হাসি তার এবং মাঝখানে আমরা এই ব্যান্ডটা একটু পজ ছিল একটা বড় ধরনের একটা গ্যাপ ছিল ওই গ্যাপে যে যার কাজে ব্যস্ত ছিলাম আর কি তখন থেকেই আর কি ও নেই কিন্তু ও প্রথম থেকেই ও ছিল এবং খুব ভালো ছেলে হ্যাঁ ওকে মিস করি না সমস্যা আসলে মিস খুব একটা করতে হবে না কারণ আমরা অলরেডি নাইম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছি যে আমরা ওনাকে বলছি যে আপনারা আজকে এখানে আসবেন সো আমরা উনাকেও সারপ্রাইজের মধ্যে রেখে দিয়েছিলাম সো নাইম ভাইয়া তো ডিফারেন্ট টাচ ব্যান্ড সম্পর্কে বলতে গেলে যে মানুষটির কথা না বললে নয় সে হচ্ছে আমার মেজবা ভাই যিনি আমাকে অত্যন্ত বেশি স্নেহ করতেন আমি ডিফারেন্ট টাচ ব্যান্ডের সাথে যুক্ত হই 1985 সনের কোনো একটি সময়ে আমি তখন খুলনাতে লেখাপড়া করতাম ডিফারেন্ট টাচের গান বাংলাদেশের 100 বছরেরও বেশি সময়ের যে ঐতিহ্যবাহী যে সুরের ধারা এই সুরের ধারাকে
সুন্দরভাবে উপস্থাপন করেছে এই ডিফারেন্ট টাচ। আমরা যখন গান করেছি তখন অনেক কষ্টের মাঝে গান রেকর্ডিং করতে হয়েছে। তখন রেকর্ডিংয়ের এত সুবিধা ছিল না, ডিজিটাল প্রযুক্তি তখন বাংলাদেশে আসেনি। আমরা অনেক কষ্ট করে স্টুডিওতে শিফট নিয়ে রাত দিন খেটে এক একটা গান তৈরি করতাম। এক একটা গান যেন আমাদের এক একটা সন্তানের মতো এত আপন হয়ে উঠত। তারপরে আমরা অনেক কষ্ট করে এটা টেলিভিশনে, ক্যাসেটে বা আমরা স্টেজে এই গানটা পারফর্ম করতাম। তখন যেই দর্শক সাড়া পেতাম, মুহূর্তে আমাদের সেই কষ্টগুলো অনেকটাই লাঘব হয়ে যেত। Miss you, Naim, miss you, really miss you. I think Naim bhai misses you as well. So Naim bhaiয়ের জন্য একটা গান যদি আপনারা প্লে করতেন তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ, নাইম যে গানটা খুব বাজাতো আর কি, এবং বাজাতে বাজাতে সে মাঝে মধ্যে কিবোর্ডের উপরে চড়ে যেত। আচ্ছা, গানটা হলো দৃষ্টি প্রদীপ ছেলে। এই গানটা নাইম ভাই আপনার জন্য এই গানটি। গানটা শুরু হয়ে যাক তাহলে। বৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই। বৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। কেটেছে বিনিদ্রা একা একা, বেদনার বালু চরে মেলেছি পাখা। কেটেছে বিনিদ্রা একা একা, বেদনার বালু চরে মেলেছি পাখা। তুমি না ভুবনে কিছু চাই না, এ মনের গভীরেতে ব্যথা দিও না। বৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। কত পারবো না সে যা তুমি এলে না, মনোদীপ নিভে গেছে আর জ্বলে না। কত পারবো না সে যা তুমি এলে না, মনোদীপ নিভে গেছে আর জ্বলে না। তুমি ছাড়া এ জীবন ভালো লাগে না, এ মনের বন্দরে ফিরে এসো না। বৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আরও একটি সুন্দর গান আমাদেরকে শোনানোর জন্য। তো ভাইয়া জানতে চেয়েছিলাম এই গানটার পিছনে যদি কোনো সুন্দর স্মৃতি থাকে। হ্যাঁ, এই গানটা খুব জনপ্রিয় গান ছিল, খুবই জনপ্রিয়, এবং এই গানটা যখন আমরা গাইতাম অনেকে এটাকে ভুলে বলতো যে দৃষ্টি প্রদীপ। এই গানটার দৃষ্টি মানে চোখ আর কি, সেটাকে সবাই অনেকে বলতো বৃষ্টি প্রদীপ, কেউ বলতো বৃষ্টি প্রদীপ, এরকম কি ছোটোখাটো বিষয় ছিল। আর এই গানটা ছিল মূলত আশরাফ বাবুর লেখা এবং সুর, এবং ওর একটা বিষয় আমি অবাক হয়েছি আর কি, যে ওর কিন্তু মানে প্রাতিষ্ঠানিক কোনো ছিল না, একাডেমিক কোনো কোয়ালিফিকেশন তার ছিল না, কিন্তু সে মনে 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 গান লিখতো এবং সুর করতো। এটা একটা ভালো ছিল, এবং ওর ভালো ভালো যে গানগুলো আমাদের ভিতরে মানে আমাদের ব্যান্ডে, সেগুলো ওর কয়েকটা গান আছে তার মধ্যে। এবং একই সাথে বলা যায় যে আমরা আরও দুটো গান হয়তো করবো সামনে, তা ওরই দুটো গান, বাবুর, আশরাফ বাবুর দুটো গান আর কি, মোট 3টা গান করবো আছে ওর। এবং এই গানগুলো মোরাললেস পিপল এটাকে মানে অ্যাকসেপ্ট করেছিল, অনেক গানটা অনেক জনপ্রিয়। ভাইয়া আপনার সাথে যদি কথা বলতে, যে আগেকার কথা যদি বলি, অবভিয়াসলি আপনি এবং পিয়াল ভাই আপনারা সবচেয়ে পুরনো মেম্বার এখন আমাদের সাথে উপস্থিত আছেন। আপনারা যখন বিভিন্ন জায়গায় যেতেন, ট্রেন বলেন, বাস বলেন বা রাস্তাঘাটে বলেন, আপনারা নিশ্চয়ই শুনতে পেতেন যে বিভিন্ন জায়গায় আপনাদের গান চলছে। ওই সময় আপনাদের অনুভূতিটা কি ছিল, যে আপনাদের করা গান মানুষ এইভাবে মানে অ্যাকসেপ্ট করছে গানগুলোকে, তখন কেমন লাগতো? মানে এক কথায় এক্সেলেন্ট, মানে ট্রিমেন্ডাস অথবা মাইন্ড ব্লোয়িং, যেটাই বলি না কেন, সবই ছিল আর কি। এবং তার আগে একটা ছোট্ট একটা বিষয় বলি, যেটা মানে শেয়ার করতে ইচ্ছে করছে, সেটা হলো যখন আমাদের অ্যালবামটা বের হলো আর কি, ফার্স্ট বের হলো, তখন ও ছিল না আমার সাথে, অন্য আর একটা ফ্রেন্ড আমার সাথে ছিল। আমরা তখন রিলিজ করে খুলনার দিকে যাচ্ছিলাম, এবং খুলনায় মানে তখন হরতালের কারণে আমরা স্টিমারে যাচ্ছিলাম, মানে নদী পথে। আচ্ছা, তো নদী পথে ওখানে একটা ব্যালকনি আছে সামনে, তো সেই ব্যালকনিতে কিছু ইয়াং যারা ছেলে মেয়ে, ওরা অনেকের গান করছে। ওই সময়টা যারা ছিল অনেকের বড় বড় ব্যান্ড, তাদের গান, লিজেন্ডারি ব্যান্ড, তাদের গান করছে। তখন আমাদের ভীষণ মানে আফসোস যে আমাদের গান কি এরা কখনো করবে কিনা আর কি, এরকম একটা কাজ মানে তখন করেছিল আর কি, যে হারে সবাই ওদের গান করছে আর আমরা তো জাস্ট এই মাত্র ব্যান্ড রিলিজ করে আসলাম এই অ্যালবামটা, আমাদের গান তো এরা শোনেও নি আর কি। তো একইভাবে আমরা আবার পরে, আমি স্টিমারে সবসময় একটু কমফোর্টেবল ফিল করতাম, এবং এত মানে বিউটিফুল জার্নি এটা আর কি, এরা যারা গিয়েছে তারা বলতে পারবে আর কি, মানে স্টিমারের জার্নিটা। তো পরবর্তী আমরা যখন ওইভাবে গিয়েছি, তখন কিন্তু সেম ঘটনা আমার, তখন দেখলাম ওখানে বাস মানে ওইখানে ওদেরই কোনো সাউন্ড সিস্টেম আমাদের গানগুলো মানে বাজতেছে আর কি। এটা একটা তখন একটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম ভালো লাগা। ট্রেনে বলেন, বাসে বলেন, এগুলো তো আমরা শুনেছি, এবং তখন আমরা হয়তো দুজনে হয়তো আমরা যদি আমরা সাথে একসাথে থাকতাম, তখন হয়তো একটু চাওয়াচাই করতাম, তখন হয়তো আমাদেরকে কেউ চিনে পারেনি যে এই গানগুলো কারা করেছে, কারণ একটাই তখন ই ছিল, মানে বিটিভি। আচ্ছা, ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, 97-এ আপনাদের যে একটা অ্যালবাম ছিল প্রশ্ন, সেটা সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলতেন, সেটা কাজ করতে যে কেমন লেগেছে, বা অ্যালবামের কোনো পছন্দের গান? সেটা সবচেয়ে ভালো জানবে ভালো পিয়াল, কারণ ও তখন ওই সবকিছু মানে অ্যারেঞ্জমেন্টটা করেছিল আর কি। বল পিয়াল, বিষয় তুমি বলো। এটা আসলে আমাদের একটা বেশ দীর্ঘ বিরতির পরে এই অ্যালবামটা ছিল, তখন আরও কিছু মেম্বারও ছিল নতুন, যারা এখন নাই। ওই সময় ইন করেছিল, জুয়েল ছিল, বাবু ছিল। তো কাজ তখন যেটা ফিল করছিলাম যে নতুন করে, মানে আবার বোধহয় নতুন করে শুরু করলাম একটা ব্যাপার, গানগুলো নিয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম, এবং খুব চমৎকার একটা কাজ হয়েছিল গানগুলো, যারা শুনেছে বেশ। আমরা কিন্তু অনেকগুলো নাম্বার এবং স্টেজে করি এখন ওটা নিয়ে, এবং ওটাতে আমাদের বেস্ট একটা এফোর্ট ছিল ওটার মধ্যে, মেজবা, আমি, সবারই চেষ্টা ছিল, যেহেতু অনেকদিন পরে, যে কত ভালো করা যায়, ভালো ছিল। কিন্তু গানগুলো এখনো আমরা শুনতে পাই না, ওইটা আমি বলি বিষয়টা, কিন্তু সেইভাবে আমাদের গানগুলো এই লাইমলাইটে সেভাবে আসেনি আর কি। এটা কারণ হলো যে আমাদের ইটা কম ছিল, মানে অ্যাডভার্টাইজিংটা কম ছিল আর কি। আসলে ওই টাইমটাতে অ্যাডভার্টাইজিং এর যে ব্যাপারটা, ওটা মনে হয় একটু টাফও ছিল, কারণ এখন আমরা গানগুলো যে ভালো ছিল সেটা এখন আমরা বুঝি, কারণ এখন আমরা লাইভে গেলে ওই গানগুলো আবার রিকোয়েস্ট আসছে যে এই গানটা শুনতে চাই, গানটা শুনতে চাই। শুনে খুবই ভালো লাগলো ব্যাপারটা। তো আমরা যদি আরো একটি গান আসলে আপনাদের কাছে শুনতে যাবো এখন, কোন গানটা শোনাবেন? এখন যেটা করব এটা হলো স্বর্ণলতা, এবং এই ব্যাকগ্রাউন্ড সেই একই রকম, যে ওই গানটা ছিল আশরাফ বাবুর, এবং এটা একটা পপুলার গান ছিল। গানটা তাহলে শুনি আমরা এখন।
স্বর্ণলতা প্রেম যদি সত্যি হয় মরণের আগে দিও দেখা বুকের পাঁজরেতে লিখেছি তোমার কথা স্মৃতিগুলো বলবে কেঁদে যখন আমি থাকবো না বুকের পাঁজরেতে লিখেছি তোমার কথা স্মৃতিগুলো বলবে কেঁদে যখন আমি থাকবো না স্বর্ণলতা শোনো স্বর্ণলতা প্রেম যদি সত্যি হয় মরণের আগে দিও দেখা আমার সমাধিতে জেলো না প্রদীপ মালা জোনাকিরা জ্বলে জ্বলে সারা রাত বলবে কথা আমার সমাধিতে জেলো না প্রদীপ মালা জোনাকিরা জ্বলে জ্বলে সারা রাত বলবে কথা স্বর্ণলতা শোনো স্বর্ণলতা প্রেম যদি সত্যি হয় মরণের আগে দিও দেখা স্বর্ণলতা শোনো স্বর্ণলতা প্রেম যদি সত্যি হয় মরণের আগে দিও দেখা ধন্যবাদ ভাইয়া আরো একটি সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভাই আপনাদের কাছে কিছু জানতে চাইবো যে প্রত্যেকটি ব্যান্ডের কিন্তু একটা না একটা মেমোরেবল কনসার্ট থাকে, চাইলে সেটা খারাপ হোক বা ভালো হোক। ভালো দিকটা আমরা জানতে চাইবো যে সবচেয়ে মেমোরেবল কনসার্ট এখন পর্যন্ত আপনাদের কোনটা ছিল? মেমোরেবল কনসার্ট না, যেটা মানে এখনো মনে হয় যে এই কনসার্টে যদি আবার আসে, আবার সেম কনসার্টে আমরা আবার প্লে করতে হ্যাঁ, পারি। আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমরা একটা শো করেছিলাম, ফার্স্ট শো ছিল ওটা। এবং ওই শোটা আমার হঠাৎ করে এই দৃষ্টি প্রদীপ যে গানটা আমি করেছিলাম আর কি, ওই গানটার লিরিক্সটা আমি ভুলে গিয়েছিলাম আর কি। আচ্ছা, তো আমি যখন ভুলে গিয়েছি তখন আমি তো সভাপতি পজ চলে এসছে ওখানে, তখন দেখলাম যে ওই আমাদের অডিয়েন্সটা তারা একসাথে গান গাইছে। এটা ছিল তখন আবার মনে পড়লো যে ওরা যখন গাচ্ছে তখন আবার লিরিকটা মনে পড়লো। দর্শক কি বুঝতে পেরেছিল যে আপনি লিরিক্স? হ্যাঁ, বুঝতে পেরেছিল তারা ওটা যখন করেছে। পাশাপাশি উল্টোও আছে আর কি, আমাদের খারাপ শোয়ের অভিজ্ঞতাও আছে আর কি। এবং আরো একটা মেমোরেবল কনসার্ট যেটা ছিল, একটা না দুটো ছিল, সেটা হলো একই জায়গায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সেখানে যেটা ছিল যে আমরা এই গানটা করছি, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। এই গানটা যখনই আমরা শুরু করেছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি। এবং গানটা পুরোপুরি শেষ করতে পারিনি। তো যেহেতু ওই জাহাঙ্গীরনগর যে ওইখানকার যে ওপেন ইয়ার যে কনসার্টটা হয়, ওখানটায় যে ওই ওপেন ইয়ার, কিন্তু বৃষ্টি হলে আমাদেরকে সভাপতি শেল্টারে চলে যেতে হয়। ওখানে কোনো সুযোগ নাই আর প্রোগ্রাম করা। তো আমরা চলে গেছি ভিতরে, আমরা গ্রিন রুমে চলে গিয়েছিলাম। তো পরে এত বৃষ্টি হলো যে পরে আমাদের ওই প্রোগ্রামটাই পোস্টপোন হয়ে যায়। এরপরে ওরা করেছি নেক্সট ইয়ারে, ওরা আবার বললো যে দেখেন আমরা শো করতে পারি নাই, আবার আপনাদেরকে আমরা আবার নিব আর কি। তারপর নেক্সট ইয়ারে আবার যখন গেলাম, তখন আমরা যখন শোটা শুরু করব তখন বলছেন গতবার এসেছিলাম কিন্তু আপনাদের গান শোনাতে পারিনি, গানটা যখন শুরু করেছি তখন বৃষ্টি শুরু হয়ে গেল, তো আবার আমরা এইটা দিয়ে আবার শুরু করব চিন্তা করলাম। যে আবার শুরু করছি আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। সো এটা একটা পত্রিকায় এই বিষয়টা এসছে আর কি, ওরা আবার এটা নিয়ে ওটা কভারেজ করেছে। আমার মনে হয় আমরা আরেকটি গানে চলে যাই তাহলে। প্লিজ ভাইয়া, কোন গানটা শোনাবেন? আমরা যেহেতু এটা আমাদের লাস্ট নাম্বার না, সময় যে কিছু করার নেই, আমার মনে হয় লাস্ট শ্রাবণের মেঘ। আজকে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমরা তো ইনডোরে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আশা করছি ঠিক আছে, শুরু হয়ে যাক তাহলে গান। ওকে।
অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায় শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায় আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় কবিতার বই সবে খুলেছে ইমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসে হেনা দূরেছে কবিতার বই সবে খুলেছে ইমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসে হেনা দূরেছে আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশ কেঁদে চলেছে জমেছে হাতের জল কেলি পথিকের পায়ে হাঁটা থেমেছে মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশ কেঁদে চলেছে জমেছে হাতের জল কেলি পথিকের পায়ে হাঁটা থেমেছে আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায় শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায় থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ একটি গান, পুরনো অনেক স্মৃতি এখন মানে আমি আবার দেখতে পাচ্ছি আমার সামনে। ছোটবেলা থেকে গানটি আসলে শুনে এসেছি আমি, সো গানটি কোনোভাবে ভোলা যায় না। ভাই আপনাদের কাছে একটু জানতে চাইবো যে আপনাদের আপাতত কি কি প্রজেক্টসে কাজ চলছে বা ফিউচার প্রজেক্টগুলো কি কি? আমাদের এখনকার যে প্রজেক্ট সেটা হলো কিছু গান আমরা করেছি, সেটা আসবে খুব শীঘ্রই বাজারে। আর আরেকটা যে প্রজেক্ট আমরা করতে যাচ্ছি সেটা হলো আমাদের পুরনো যে অ্যালবামের যে গানগুলো সেগুলো বেস্ট অফ ডিফারেন্ট টাচ হিসেবে আমরা এই গানগুলো এগুলোও করছি আমরা। এগুলো আমাদের এই প্রজেক্টগুলো চলছে, আর স্টেজ চলছে আমাদের এই। দ্যাটস ইট। দ্যাটস গ্রেট।
জেনিফার, আমি আসলে এই কথাটা বলতে চাচ্ছি না, আমি বিদায় নিতে চাই না কখনো, বাট এই কাজটা আমি তোমার হাতে দিয়ে দিব, কারণ তুমি হোপফুলি কাজটি ভালো পারবে। ওকে, যেহেতু ঘড়ির কাঁটা ধরে রাখা যাবে না, ভাইয়া যাওয়ার আগে জানতে চাচ্ছি কেমন লাগলো আমাদের এনটিভিতে আসতে পেরে? ডিফারেন্ট একটা, আমাদের ব্যান্ডের নাম ডিফারেন্ট আছে এবং আজকে এখানে আমাদের ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার আমরা পেয়েছি, সত্যি কথা যেটা। আমরাও একটা ডিফারেন্ট আছে আসলে পেয়েছি আজকে। আর আমরা অনেক লাকি যে আমরা সামনে বসে সুন্দর সুন্দর কিছু গান শুনতে পেরেছি। আওয়ার প্লেজার। ভিউয়ার্স, আশা করছি আপনাদের আমাদের অনুষ্ঠানটি অনেক ভালো লেগেছে, কাটছিল অনেক সুন্দর কিছু সময় ডিফারেন্ট টাচের সাথে। দেখা হবে কবে? আবার একই সময় একই চ্যানেলে, অর্থাৎ নেক্সট ফ্রাইডে এক্স্যাক্টলি সেম টাইম 11:30টার দিকে। Till then, stay tuned and goodbye.